ওই মেয়েটা বলছে হ্যাঁ কাকা উঠছি। এখন আকবর কাকা উনি উনি খেয়াল করলেন যে মেয়েটা যে উঠলো সাইকেলটা একটু নড়ে উঠবে তো, তাই না? কিন্তু না, নড়ে নাই। কিন্তু মেয়েটা বললো যে আমি উঠছি। তা আকবর কাকা এই বিষয়টা নিয়ে আর ওসব ভাবেন নাই আসলে। উনি সাইকেল চালানো শুরু করলেন। তো চালাতে চালাতে ওই মেয়েকে উনি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছেন, মেয়েও একদম স্বাভাবিকভাবেই উত্তর দিচ্ছে। মানে ওই যে হু হা 10টা কথা বললে একটা উত্তর, বিষয়টা এরকম না। তো আকবর কাকাও মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখছেন যে না, মেয়েটি যে দুই দিকে, আমরা তো সাইকেলে উঠলে সাধারণত দুই দিকে পা দিয়ে বসি, মেয়েটা এক পাশে পা দেয়, মেয়েরা সাধারণত যেভাবে বসে আর কি। তো ওইভাবে এক পাশে পা দিয়ে সুন্দর করে বসে আছে। তো মেয়েটা বলতেছে যে তার বিয়ে হয়েছে, একটা বাচ্চাও হয়েছে, একটা ছেলে বাচ্চা। তো এইগুলো বলতেছে আর কি। তো আকবর কাকা বলতেছে যে বাচ্চাটারে রেখে আসলা? বলে হ্যাঁ কাকা, এত রাত্রেবেলা বাচ্চাটাকে তো আসলে নিয়ে আসা সম্ভব না, এই জন্য রেখে আসছি। তো এই ধরনের স্বাভাবিক কথাবার্তা চলতেছে। তোমার হাজবেন্ড কি করে, শ্বশুর বাড়ির বিভিন্ন মানে স্বাভাবিক কথাবার্তা চলতেছে। চলতে চলতে একটা জায়গায় এসে মেয়েকে বলে কাকা এই রাস্তা এদিক দিয়ে যায় না, আপনি বাম দিক দিয়ে যান, বাম দিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। এখন কাকা বলতেছে যে কেরে মা, পথ তো এইটাই। হ্যাঁ বাম দিক দিয়ে যাওয়া যায়, ওটা তো মাঠের ভিতর দিয়ে সাইকেল চালায় যাইতে হবে, আশেপাশে ঝোপ জঙ্গল আছে, ওটা তো পথ না। তখন বলছে না কাকা আপনি এদিক দিয়েই যান, তাহলে একটু তাড়াতাড়ি হবে, আমার তো একটু তাড়াতাড়ি বাসায় যাওয়া প্রয়োজন। আব্বা যদি খুব অসুস্থ হয়ে যায়, যদি তাকে মানে জীবিত দেখতে না পারি। তখন কাকা বলতেছে তোমার আব্বার সাথে তো আমার আজকে সকালবেলাও দেখা হয়েছে, কই এত অসুস্থ তো দেখি নাই। যাই হোক ঠিক আছে মা, তুমি যেহেতু বলতেছো আমি এদিক দিয়ে যাচ্ছি। তো উনি সাইকেলটা মেইন রাস্তা দিয়ে না গিয়ে উনি ওই ভিতরে যে রাস্তাটা, এটা উনি চিনতেন অবশ্য, এমনটা না যে উনি চিনতেন না। ওইটা মূলত রাস্তা না, ওটা মাঠের মতো, ওখানে ফসল ফলানো হয় এটাও না, মানে এমনি মাঠ, ঘাস টাস আছে, এমনি পায়ে হাঁটা পথ আর কি। ওই দিক দিয়ে নর্মালি গাড়ি টাড়ি যায় না, এমনি দিনের বেলা মানুষ গরু ছাগল নিয়ে যায় আর কি, ঝোপ জঙ্গল আছে ওই দিক দিয়ে। তো উনি সাইকেলটা ওইদিকে নামিয়ে নিয়েছেন। তো উনি যে একটা পিছনে একটা মেয়েকে নিয়ে সাইকেল চালাচ্ছেন, তো ওই মেয়েটার কোনো ভার মানে তার যে ওয়েট, এটা কিন্তু উনি ফিল করছেন না। উনি একদম স্বাভাবিক মানে গতিতেই মানে চলছেন আর কি। মাটির রাস্তায় সাইকেল চালাতে গেলে বিভিন্ন জায়গায় উঁচু নিচু থাকে, তো সেখানে যদি সাইকেল ভার হয় চালাতে গেলেও কিছুটা সমস্যা হয়। তো উনি এই ধরনের প্রবলেম ফেস করছেন না, উনি চালাচ্ছেন। তো উনি ওই দিক দিয়ে যেতে যেতে একটা জায়গায় এসে দেখতে পান, মানে চাঁদের আলোতে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ স্বাভাবিক মানুষের মতো আরো 4-5 জন দাঁড়িয়ে আছে। উনি এটা দেখতে পান। তখন ওই পিছন থেকে মানে ওই রাজিয়া যিনি, উনি বলছেন যে কাকা চালান চালান, ওই সামনে কিছু লোকজন দেখা যাচ্ছে, ও মনে হয় আমাদেরই লোক। তোমাদের লোক মানে এত রাত্রেবেলা এখানে তোমাদের লোক কোত্থেকে আসবে? কো কাকা আপনি বুঝবেন না, চলেন। তখন কি হয়, উনি যখন ওই লোকগুলোর কাছাকাছি সাইকেল নিয়ে এসেছেন, তো কাকা তাকিয়ে দেখতে পান ওই লোকগুলার উচ্চতা একদম স্বাভাবিক মানুষের মতোই। এর মধ্যে মনে হচ্ছে যে 4-5 জনের মধ্যে 1-2 জন নারী মানে মহিলা আছে, বাকিরা পুরুষ। পুরুষদের মধ্যে লুঙ্গি পরা, সবাই লুঙ্গি পরা, কারো গা মানে খালি গা, কারো পিঠের উপরে গামছা রাখা, গামছা দিয়ে শরীরটাকে জড়িয়ে রেখেছে, এরকম আর কি। মানে একদম স্বাভাবিক গ্রামের মানে মানুষরা সহজ সরল ভাবে যেভাবে চলাফেরা করে ঠিক ওই রকমটাই। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় ওই একজন মহিলা ভিতর থেকে বলে উঠছে, যেখানে ওরা যে 4-5 জন লোক যেখানে আছে, এই কিরে রাজি আসছিস, আয় 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 কাছে আয়। তখন ওই যে আকবর কাকা উনি খেয়াল করলেন যে উনি সাইকেল কিন্তু থামান নাই, ওই রাজিয়া শাঁ করে মানে চোখের পলকে উনি কিন্তু তাকিয়ে দেখছিলেন। ওই যে যখন ডাক দেয় রাজিয়া আপাকে, তখন কিন্তু উনি খেয়াল তাকিয়েছেন আর কি, রাজিয়া আপার দিকেও তাকিয়েছেন, ওদের দিকে তাকিয়েছেন চালানো অবস্থায়, মানে সাইকেল চালানো অবস্থায়। রাজিয়া কি করলো, শাঁ করে ওদের কাছে চলে গেল। তো উনি এই দৃশ্য দেখার পর সাইকেল একটু থামালেন। থামানোর পর উনি সাইকেল থেকে নামলেন। নামার পর উনি আসলে একটা মেয়েকে এই পর্যন্ত নিয়ে আসছেন, তাকে তো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, এই জন্য উনি দাঁড়িয়েছেন। উনি অবাক করেন, কি হলো এত দ্রুত গতিতে সাইকেল থেকে নেমে গেল, সাইকেল একটু ঝাঁকিও লাগলো না। তো উনি এটা চিন্তা করছেন। যাই হোক উনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওই এক পুরুষ লোক বলতেছে যে এই তুই কি নিয়ে আসছিস আজকে? তখন ওই রাজিয়া আপা বলতেছে যে আমি এক বাপের একটা ছেলেরে নিয়ে আসছি। তখন আর একজন মহিলা বলতেছে যে সাথে করে এটা কি নিয়ে আসছিস, এর গায়ে তো কিছুই নেই, এ তো চিকন, এর দিয়ে কাজ চলবে?
ওর একটা পা দিয়েও তো আমার পেট ভরবে না। আরেকজন বলতেছে, খবরদার ওর পায়ের দিকে নজর দিবি না, ওর এক পা এক হাত আমার, আর বাকিগুলো তোদের। তখন আরেকজন বলছে, বললেই হলো, আমি এটা খাবো, ওর মাথা নেব, এটা নেব, এগুলো বলতেছে। মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কোনটা নেবে সেটা বলতেছে। আর ওই রাজিয়া আপার যেই সুরতে যিনি আছেন, সে বলতেছে, তোমরা যে যেটা নাও আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই বাচ্চাটার দিকে কিন্তু কেউ নজর দিবে না, এটারে বলি দিয়ে এটা আমি খাবো। তো এই কথা যখন বলছে, তখন এই যে আকবর কাকা বুঝতে পারছেন সর্বনাশ, উনি তো একটা মানুষকে খুব পিশাচদের খপ্পরে পড়ছেন। এখন উপায় কি? উনি সাইকেল রেখে যে দৌড় দিবেন, তো উনি চিন্তা করছেন সাইকেলটা তো আমার খুব প্রয়োজনীয় জিনিস, আমি গরিব মানুষ, সাইকেলটা যদি এখানে রেখে চলে যাই চুরি হয়ে যেতে পারে, আবার যান বাঁচানোরও প্রয়োজন। উনি আবার চিন্তা করছেন যে আচ্ছা, লোহা টোহা কাছে থাকলে নাকি জিনপরি আসতে পারে না। তখন আবার মনে হলো যে লোহা কাছে থাকলে যদি জিনপরি আসতে নাই পারে, আমি তো এই একটা পিশাচটাইতেই লোহার উপরে বহন করে নিয়ে আসলাম, সুতরাং এই লোহার থাক আর না থাক কোনো কাজে লাগবে না। তো এমত অবস্থায় উনি পালাবেন বলে চিন্তা করছেন, হঠাৎ করে ওই যে রাজিয়া আপার সুরতে যে মহিলাটা, ওইটা ভয়ঙ্কর একটা কণ্ঠে বলে উঠছে, ওই আকবর, কোথায় যাস? কোথাও যাইতে পারবি না, তোর ভবলীলা এখানেই শেষ, তোকে এখন খাবো। আজকে পূর্ণিমার রাত, একটা বাচ্চারেও নিয়ে আসছি, আর তোকেও পাইছি, তোকে খাবো আর বাচ্চাটারেও খাবো। আজকে আমাদের উৎসব হবে, বাচ্চাটাকে বলি দেব, তুইও থাক, তুই দেখ বাচ্চাটাকে কিভাবে খাই, আর তারপরে তোর পালা আসবে, তারপর তোকে খাবো। এগুলো বলার মানে সাথে সাথে মানে আকবর কাকার তো প্রাণ মনে হচ্ছে যে এখনই বের হয়ে যাবে। এমন অবস্থায় হঠাৎ করে ওই 4-5টা অবয়ব মনে হলো একটু নড়ে চড়ে বসলো। এর মধ্যে থেকে একটা পুরুষ কণ্ঠে বলে উঠলো, রে, এই তেইলেছোরা এখন কোত্থেকে আসলো? এই বেটা বিভিন্ন সময় শুধু আমাদের বিরক্ত করে, ওরা কিছুই করতে পারি না, ও অনেক কিছু জানে, এই জন্য খালি বারবার বেঁচে যায়, ও বিভিন্ন সময় আমাদেরকে বিরক্ত করে। তো ওই সময় আকবর চাচা খেয়াল করেন দূরে একটা মোটা সোটা লোক হেঁটে আসছে, মনে হচ্ছে তার পিঠে একটা ঝোলার মতো আছে, হাতে একটা লাঠির মতো, এরকম দূর থেকে মনে হচ্ছে। তো এইখানে প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, ওই সূর্যনগর বা আশেপাশে এলাকায় ওই সময়ে মোটামুটি 40-45 বছর বয়স্ক একজন চোর ছিল, তাকে তেইলেচোরা বলা হতো। এর পিছনে কারণ হলো যে তার সমস্ত শরীরে মানে অনেক তেল মাখতো, তেল মাখার পর ছোট্ট একটা হাফ প্যান্টের মতো পরে উনি চুরি করতে যেত। উনি সিসকে চোর এবং সিধেল চোর মানে শীত কেটে চুরি করা, এই দুই বিষয়ে সে পারদর্শী ছিল। কিন্তু তার একটা আবার নীতি ছিল, উনি যেখানে কোনো বাড়িতে চুরি করতে যেতেন আগে খোঁজ খবর নিতেন ওই বাড়ির লোকদের অবস্থা কেমন, এবং কাউকে সর্বশান্ত করে উনি চুরি করতেন না। উনি হয়তো বা ওনার নিজের প্রয়োজনের জন্য কিছু জিনিস নিয়ে আসতেন চুরি করে, মানে এই জন্য চোর হলেও মানুষ ধরলে তাকে মারধর দিত, কিন্তু মেরে ফেলার মতো মার তাকে দিত না, জানতো যে ও নীতিবান চোর, চোর হলেও তার একটা নীতি আছে। মানে অদ্ভুত একটা ব্যাপার যে উনি কোনো বাড়িতে চুরি করলে সেই বাড়ির লোকদেরকে নাকি সর্বশান্ত করে চুরি করতো না, এই জিনিসটা ওনার ভালো ছিল। আর উনি নাকি প্রয়োজনের অতিরিক্ত চুরি করতো না, ওনার পরিবার ছিল কিন্তু যতটুকু মানে 2-3-4 দিন 5 দিন খাইতে পারে বাজার করে এতটুকুই চুরি করতো উনি, এরপরে আবার আর একটা জায়গায় চুরি করতো, যদিও এই সময়ের মধ্যে চুরি করতে না পারতো, প্রয়োজনে না খেয়ে থাকতো, কিন্তু তারপরও উনি অতিরিক্ত জিনিস নাকি চুরি করতো না। এ চোর হইলেও তার একটা সুনাম আছে, কিন্তু তাকে কেউ ধরতে পারতো না, কারণ উনি এত পরিমাণ তেল মাখতো শরীরে, আবার তার মাথাটা সবসময় টাক করে রাখতো, চুল ধরেও তাকে আক্রমণ করা যেতে পারে, এদের মাথাও থাকতো টাক, পুরো বডিতে তেল মাখানো, মানে সর্বাঙ্গে তেল মেখে উনি যেত, কোনোভাবেই তাকে কেউ ধরতে পারতো না, খালি স্লিপ করে চলে যেত তার বডি। তো যাই হোক, এই তেইলেচোরাকে বিভিন্ন সময় বেদম পিটুনি দেওয়া হলেও তার নাকি কিছুই হতো না, সবাই বলতে তার শরীরের মধ্যে বিড়ালের হাত ঢোকানো আছে, মানে এরকম বিভিন্ন প্রবাদ আছে, সে কুফুরি কালাম জানে, এইটা সেইটাই যেন তাকে মারলে কিছু হয় না, এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো আর কি। তো এই তেইলেচোরা ওই দিক দিয়ে আসতো। আসলে তেইলেচোরার আসল নাম কি এটা জানা যায় নাই, কারণ সে তেইলেচোরা নামে পরিচিত ছিল, আসল নামটা হারিয়ে গেছিল আর কি তেইলেচোরা নামের আড়ালে। তো ওই তেইলেচোরা ওই দিক দিয়ে আসছিল, তখন এই তেইলেচোরাকে দেখে
ওই আকবর যিনি, উনি দূর থেকে বলে ওঠেন, ও তেলেচোরা ভাই, আমারে বাঁচাও, আমি বিপদে পড়ছি, আমারে খাইয়ে ফেললো। এখন তেলেচোরা কিন্তু এদেরকে খেয়াল করে নাই, সে তার মতো করে অন্য আর একটা গ্রামের, তার যে টার্গেট ছিল যে বাড়িতে চুরি করতে যাবে, সে ওই দিক দিয়ে যাচ্ছিল। তো উনি হঠাৎ করে তার নাম ধরে তার কাছে সাহায্য প্রার্থনা করছে। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, আমাকে ডেকে নিয়ে আবার মারধর দেবে নাকি, লোকজন হঠাৎ করে সামনের থেকে, এগুলো কারা। উনি চিন্তা করছে এখন পালায় যায় এখান থেকে। তো উনি পালায় যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, তখন আবার আকবর আলী ভাই বলছে, ভাই বাঁচাও, ভাই বাঁচাও, এরা সব রাক্ষস, আমারে খাইয়ে ফেলবে। তখন তেলেচোরা কি করছেন, উনি বুঝতে পারছেন যে, কারণ উনি তো বিভিন্ন সময় রাতের বেলা যখন চুরি করতে যেতেন, তখন বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনার মুখোমুখি তো উনি হতেন। তো উনি হয়তো বা বিভিন্ন জিনিস জানতেন, যার কারণে অনেক সময় কোনো পিশাচটা ওর ক্ষতি করতে পারতো না। আবার দেখা গেলো যে কোনো একটা সময় যাচ্ছে উনি, ওই সময় পিশাচটা কোনো একটা আসর বসিয়েছে, ওই তেলেচোরার কারণে তার আসর নষ্ট হয়ে যেত, যার কারণে পিশাচটা তার উপর খেপা ছিল, কিন্তু কিছু বলতে পারতো না তারা, মানে ও বেশ কিছু জিনিস জানার কারণে। তো তখন তেলেচোরা বুঝতে পারে যে এই জায়গা তো আসলে স্বাভাবিকভাবে লোকজন আসার কথা না, এই জন্যই এই তেলেচোরা এদিক দিয়ে যাচ্ছে, নিশ্চয়ই সত্যি কোনো পিশাচগুলো এসে একে ধরবে। তো উনি কি করছেন, ব্যাগের মধ্যে থেকে কি যেন একটা বের করেছেন, বের করে ওই যে অনেক সময় আক্রমণ করার সময় মানুষ চিৎকার করতে করতে যে আক্রমণ করে না, মানে চিৎকার করতে করতে গিয়ে কারোর উপর আক্রমণ করছে, ওই রকম করে চিৎকার করতে, মানে কোন একটা হাতিয়ার, সেটা কি হাতিয়ার এটা আসলে আকবর কাকা বুঝতে পারেন নাই, ওই জিনিসটা পিশাচের দিকে ধাওয়া করছে। এখন পিশাচটা চোখের পলকে উধাও হয়ে গেছে, কেউ নাই ওখানে। তখন ওই আকবর কাকা বলে যায়, তেলেচোরা ভাই তুমি না আসলে তো আমার একদম এরা খেয়েই ফেলতো। বলে যে কি হয়েছে বলো তো। তখন এই আকবর কাকা ওই তেলেচোরা সব কিছু খুলে বলেন। তখন আরে ভাই তুমি আমার সাথে এমন সময় তুমি দেখা করলে, বা তোমার সাথে দেখা হইলো যখন আমি যাচ্ছিলাম চুরি করতে। তো আজকে তো আমার একটা গুরুত্বপূর্ণ বাড়িতে চুরি করার কথা ছিল, আমার বাড়িতে বাজারঘাটও শেষ, চুরি না করলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। শিখছি এই একটা কাজ, এখন কেউ তো কাজও দেয় না, যেই কাজ দেয় মনে করে যে আমি সেই জায়গা থেকে চুরি করে নিয়ে পালাবো, এই জন্য ভালো কাজেও ফেরত আসতে পারি না, তো চলো আজকে চুরি করা বাদ। তখন ওই আকবর কাকা বলেন যে ভাই তুমি আজকে চুরি করতে যাও না, তোমার 7 দিনের যে খোরাকি তোমার ফ্যামিলির, এটা আমি দেবো, চলো। তখন এই সাইকেল আসলে চালানোর মতো ওনার এনার্জি তখন ছিল না, শরীর থেকে ওই এনার্জিটা হারাই গেছে। তখন এই তেলেচোরা উনি ওই আর হচ্ছে আকবর কাকা হাঁটতে হাঁটতে, মানে হাঁটতে হাঁটতেই মেইন রাস্তা দিয়ে চলে আসেন, আকবর কাকাকে তেলেচোরা বাড়িতে পৌঁছে দিয়ে সে তার মতো বাড়িতে চলে যায় আর কি। এখন এই যে যে ব্যাপারটা ছিল আর কি, যে ওই যে মহিলাটা, ওই মহিলাটা আসলে কে ছিল। এখন এইটা তো সন্দেহ করলো যে আচ্ছা ওর রূপ ধরে আসছে, ওর কোনো বিপদ আপদ হয় নাই তো। আকবর কাকা পরের দিন ওই রাজিয়া আপার বাবার সাথে দেখা করে, দেখে যে রাজিয়া আপার বাবা দিব্যি সুস্থ আছে। তখন ওনাকে সব ঘটনা খুলে বলে, এই ঘটনা রাত্রে এই ঘটনা ঘটছে, এই যে রাজিয়ার সুরত ধরে আমার কাছে আসছিল। তখন এই আকবর কাকা বলে, আমার কেন যেন সন্দেহ হচ্ছে রাজিয়ার কোনো সমস্যা হয়েছে, তুমি একটু খোঁজ নাও তো। তখন তার বাবা বলে যে ভাই তুমিও চলো, রাজিয়ার বাড়িতে যাই, এক্ষুনি চলো। তখন এই আকবর কাকা বলেন যে ঠিক আছে, আমি আজকে যেই বাড়িগুলোতে আমার গরুর দুধগুলো পৌঁছাই দিব সেগুলো রেডি করি, তারপর তোমাকে সাথে নিয়ে একসাথে সাইকেলে করে রওনা দিব। তো দ্রুত সেই বাড়িগুলোতে, রাজবাড়িতে যেই বাড়িগুলোতে উনি ওই দিনের মতো যেই জায়গাগুলোতে গরুর দুধ দেওয়ার কথা ছিল ওগুলো দিয়ে এই রাজি আপার বাড়িতে যান। যাওয়ার পরে দেখা গেল যে রাজি আপার যেই বাসা, সেখানে একটা শোকের মাতম চলছে। তো কি ব্যাপার, গত রাত থেকে এই রাজি আপার একমাত্র সন্তান, যার বয়স প্রায় 1 বছরের মতো হয়েছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতের বেলা উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন, ওয়াশরুম থেকে ফেরত আসার পরে দেখেন যে ঘরে বাচ্চা নেই। তো ওনার হাজব্যান্ড শুয়েছিল, কিন্তু বলতে পারে না যে কি হয়েছিল। তো অনেকে চিন্তা করছে রাতের বেলা হয়তো বা কুকুর বা শিয়াল ঢুকে বাচ্চা নিয়ে গেছে, এটা কিন্তু অনেক সময় হতো। কিন্তু শহর এলাকার রাজবাড়ি ওই সময় হলেও তখনও কিন্তু একটা খুবই মফস্বল শহর ছিল, এখন যেরকম উন্নত হয়েছে তখন কিন্তু এরকম ছিল। অনেক জায়গায় ঝোপঝাড় ছিল, অনেক ঝোপঝাড় ছিল, তখন শেয়ালের উপদ্রব ছিল। এখনো শহরে আমি যখন বাসায় যাই রাতের বেলা এশার নামাজ পড়ে বাসায় ফেরত আসার সময় মাঝে মাঝে কিন্তু শেয়াল দেখা যায় এখনো। এখন ঝোপ জঙ্গল না থাকার পরও শেয়াল মাঝে মাঝে দেখা যায়। তো যাই হোক, ওই সময় তার এগুলো আরো বেশি ছিল, সবাই চিন্তা করছে শেয়ালে নিয়ে গেছে। তখন এই আকবর আলী কাকা বলে যে মারে, আমি তো কালকে যাওয়ার সময় এই ঘটনা ঘটছে,
এরকম একটা পিশাচ ওর একটা পোটলার মধ্যে কি যেন ছিল, প্রথমে বলছে জামা কাপড়, পরে বলছে যে একটা বাচ্চাকে নিয়ে আসছে। তোমার বাচ্চারে তো শেয়ালে নেয় নাই, তোমার বাচ্চাকে রাক্ষসে নিছে। মানে ওনার ভাষায় উনি রাক্ষস শব্দটা অভিহিত করছে আর কি। বলে যে যেহেতু রাক্ষসে নিছে, আমার ধারণা তোমার বাচ্চাকে এখনো কোনো ক্ষতি করতে পারে নাই, চলো দ্রুত কোনো ভালো হুজুরের কাছে যাই। এখন ওই সময়ে রাজবাড়ির ধাওয়াপাড়া এলাকায় ফুরফুরা শরীফের একজন খলিফা ছিলেন। উনি খুব ভালো আলেম না থাকলেও পরহেজগার মানুষ ছিলেন আর কি, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তো তার কাছে যাওয়া হয়। তার নামটা বলতে পারেন নাই আকবর আলী কাকা, যদিও উনি এখনো বেঁচে নাই, আরো অনেক আগে মারা গেছেন, এটা আমাকে জানিয়েছেন। তো যাই হোক, তার কাছে যাওয়ার পর তো উনি কিছুক্ষণ চুপ থাকার পর বলছেন যে আমি একটু আমার জিনদের কাছ থেকে খবর নেই, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আমার কাছে কি খবর এনে দেয়। তো ওনার অনুগত কয়েকটা জিনকে ডাকেন, ওরা মোটামুটি 5 মিনিটের ভিতরে এসে খবর দেয় যে এই যে পিশাচিনীটা বা রাক্ষসীটা যেটা এসে রাজিয়ার বাচ্চাকে নিয়ে গেছে, এটা খুবই ভয়ঙ্কর প্রজাতির একটা রাক্ষস। কিন্তু ওদের একটা নিয়ম আছে যে পূর্ণিমার রাত্রে যদি কোনো এক বাবার এক সন্তান ছেলে সন্তানকে তুলে নিয়ে আসে, যদি ওদের স্বাভাবিক কর্মকাণ্ড যে একটা লগ্ন থাকে, ওই লগ্নের মধ্যে এই কাজটা করতে হয় এবং নির্দিষ্ট স্থানে করতে হয়। ওরা ওই লগ্ন এবং ওই নির্দিষ্ট স্থানে ওই বাচ্চাটাকে খেতে পারে নাই বা বলি দিতে পারে নাই, ওরা পরবর্তী লগ্নের জন্য ওই বাচ্চাটাকে বাঁচায় রাখে। সুতরাং ওই বাচ্চাটা এখনো জীবিত আছে, কিন্তু কোথায় আছে এটা আরো ঘন্টাখানেক সময় দিতে হবে, এতটুকু বলতে পারি যে বাচ্চাটা জীবিত আছে। এতটুকু তথ্য জিনেরা এসে দিয়ে দেয় এবং ঘন্টাখানেক সময় চায় জিনেরা। এদিকে বাচ্চা জীবিত আছে এরকম তথ্য যখন শোনে, তখন সকলের মধ্যে একটা আশার আলো জন্মে। মোটামুটি ঘন্টাখানেক তারা তো আল্লাহর নাম নিচ্ছে যে আল্লাহ বাচ্চাটাকে যেন পাই। ঘন্টাখানেক পরে হঠাৎ করে ওই হুজুর বলে যে আমার জিনেরা এসে খবর দিয়েছে, তো ওই বাচ্চাটা কোন একটা গ্রামের নাম বলেছে, বেশ ভিতরের, মানে অন্য আর একটা জায়গায়, রাজবাড়ী শহরেরই বেশ জঙ্গলের ভিতরে নাকি একটা পতিত কুয়া আছে, মানে ওই কুয়াটা এখন কেউ ইউজ করে না। তো ওইখানে নাকি ওই বাচ্চাটাকে রেখে দেওয়া হয়েছে। ওই বাচ্চাটার খাবার দাবার ওরা দেয়, পরবর্তী লগ্ন যখন আসবে তখন ওই বাচ্চাটাকে ওরা বলি দিয়ে ওই বাচ্চাটাকে খাবে। তখন ওনারা দ্রুত ওই জায়গার উদ্দেশ্যে রওনা দেন। মোটামুটি ঘন্টা চারেকের মধ্যে ওইখানে পৌঁছান তারা। তো ওই সময় তো এরকম এত গাড়ি টাড়ি ছিল না, অটো রিক্সা বা এরকম অনেক কিছু ছিল না, ওনারা ওই ভ্যানে করে রওনা দিয়েছিলেন। তো ওনারা ঘন্টা চারেকের মধ্যে সেই জায়গায় এসে পৌঁছান। বেশ ঝোপ জঙ্গলের মধ্যে, মানুষ ওর ভিতরে ঢোকেই না সাপের ভয়ে। সবাই বলে যে এর ভিতরে কুয়া টুয়া আছে বলে তো জানা নাই, ওখানকার লোকজনই বলতেছে, কারণ অনেকদিন তারা ভিতরে ঢোকে না। তো সত্যি বেশ কষ্ট করে 25-30 জন লোক ওর ভিতরে ঢুকে, মানে এমন একটা কুয়া, ওর উপর দিয়ে ঝোপ জঙ্গল হয়ে গেছে, আসলে বোঝা যায় না যে নিচে কুয়া আছে। সেইটা সরানোর পর সবাই অবাক হয়ে যায়। সুন্দর ফুটফুটে একটা ছেলে, একটা মানে ঝাঁকা, আমরা বাঁশের যে ঝাঁকা আছে না, ওই ঝাঁকার ভিতরে কিছু কাপড় চোপড় দেয়া, ওইখানে ওই বাচ্চাটা ঘুমায় আছে। তখন ওখানে নেমে ওই বাচ্চাটাকে তোলা হয়। তোলার পর রাজিয়া আপা কিন্তু ওই সাথে ছিল। রাজিয়া আপাকে যখন বাচ্চাটাকে ফেরত দেওয়া হয়, ওনার যে সে কি কান্না, এটা আনন্দের কান্না। এই কান্নাটা আসলে কোনো মা যদি সন্তানকে হারিয়ে ফেলে, পাওয়ার পরে যে কান্নাটা, এই কান্নাটা আসলে এটা কষ্টের কান্না হয় না, এটা আনন্দের কান্না হয়। এটা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতে পারছেন। তখন এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। যারা যারা এটার সাথে জড়িত ছিল তারা তো সবাই আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে, এত চমৎকার একটা দৃশ্যের তারা সাক্ষী হতে পেরে। যাই হোক, তো হয় কি, ওই বাচ্চাটা যে মায়ের কোলে ফেরত আসলো, এরপরে তার কিন্তু বিভিন্ন অসুস্থতা ছিল, বিভিন্ন ধরনের অসুস্থতা। সে কখনো পরিপূর্ণভাবে সুস্থ হতো না, সুস্থ হলে সপ্তাহখানেক ভালো থাকতো, আবার কোনো একটা অসুস্থতা, জ্বর, পেটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। ওই বাচ্চা মোটামুটি বছর 3 মতো এই ঘটনার পরে নাকি জীবিত ছিল, স্বাভাবিকভাবে মারা গিয়েছেন। ও বিভিন্ন সময় ঝাড়ফুঁক করানো হয়েছে, তবে হুজুররা বলতেন যে এই ধরনের বাচ্চারা ফেরত আসলে এটা কখনো স্বাভাবিক বা সুস্থ থাকে না, কারণ ওদের উপর বিভিন্ন ধরনের কুফুরি কালাম প্রয়োগ করা হয়, যার কারণে ওরা পরিপূর্ণভাবে সুস্থ থাকে না। তারপরও হুজুররা চেষ্টা করেছে, বিভিন্ন ঝাড়ফুঁক করা হয়েছে, তো বাচ্চা 3 বছরের মাথায় নাকি মারা গিয়েছিল। আর ওই যে পিশাচিনী বা ওই চক্রটাকে আর ধরা সম্ভব হয়নি। আর একটা প্রশ্ন লিসেনারদের মনে উদিত হতে পারে, তেলেচোরার কি হলো? ওই তেলেচোরা পরবর্তীতে, মানে তার মাধ্যম দিয়ে যেহেতু এই আকবর কাকা
মানে বেঁচে গিয়েছিলেন তার ওসিলায়। তো উনি ওই তেলেচোরাকে খুব অনুরোধ করেছিলেন যে ভাই আমার যে 2টা গরু আছে, প্রয়োজনে 1টা গরু আমি তোমাকে দিয়ে দিব, এটার থেকে যে দুধ পাই তুমি দুধ বিক্রি করো, তাও চুরি করো না, কারণ তুমি একটা নীতি মেনে চুরি করো, আমার বিশ্বাস যে তুমি ভালো হয়ে যেতে পারবা। তখন ওই তেলেচোরা বলছিল ঠিক আছে তোমার গরু দিতে হবে না, আমি আমার মতো করে চেষ্টা করব ভালো হয়ে যাওয়ার জন্য, এই প্রফেশন থেকে ফেরত আসার জন্য। তখন ওই সময় রাজবাড়িতে কিন্তু ফুরফুরা শরীফের হুজুরদের ভালো একটা মুরিদান ওই সময় ছিল, এখনও আছে যদিও। তো ওই সময় আর একজন হুজুরের কাছে, ফুরফুরা শরীফের একজন খলিফা, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো তিনি তাকে দেখেই বলছিলেন যে বাবা তুমি তো ভালোই, তুমি তো ভালো মানুষই, তারপরে এই কাজগুলো ছেড়ে দাও। তো উনি ওইখানে তওবা ইস্তেগফার করেন যে আমি আর করবো না। তো উনি ওই হুজুরের মুরিদ হয়ে যান এবং এরপরে উনি একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন। তবে আকবর কাকা উনি বলেছেন যে তেলেচোরাকে উনি 2023 সালেও দেখছেন। উনি উনি বেশ বয়স হয়ে গেছে, তো বলছেন যে উনি রাজবাড়িতে দেখেছেন। তো সম্ভবত উনি বালিয়াকান্দির ওইদিকে কোথাও থাকেন আর কি, ওনার সন্তানাদির সাথে ওইদিকে চলে যান পরে, কারণ এই এলাকায় মানুষ ভালো হয়ে যাওয়ার পরও তাকে অনেকেই খেপাতো, তো এই জন্য উনি ওই দিকটাতে চলে যান। উনি একদম স্বাভাবিকভাবে জীবন, এখন উনি এরপর থেকে কিন্তু একদম প্র্যাকটিসিং মুসলিম হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, অন্যান্য ব্যবসা বাণিজ্য করতেন। উনি হয়তোবা আকবর কাকা বলেছেন যে এখন হয়তোবা জীবিত আছে, কিন্তু ওনার কোনো ফোন নাম্বার বা অন্য কোনো কিছু উনি রাখতে পারেন নাই, হয়তোবা পরবর্তীতে দেখা হলেও হতে পারে। 2023 সালে দেখেছেন, তো এখন 2024 সালের আগস্ট মাস চলছে, হয়তোবা উনি জীবিত আছেন, অনেক বয়স হয়ে গেছে ওনার বয়স। তখনও কিন্তু আকবর কাকার এই 1981-82 সালের দিকে যখন এই ঘটনা ঘটেছিল, তখনই তেলেচোরার বয়স প্রায় 45-এর মতো ছিল। আকবর কাকার বয়সও হয়তোবা 40-42-এর মতো ছিল আর কি। তো এটাই আর কি ঘটনা। আমি যেভাবে ঘটনাটা পেয়েছি লিসেনার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করছি ঘটনাটি আপনাদের কিছুটা হলেও ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আমাদের এবারের এপিসোডটি কেমন লাগলো। তবে আফসোস লাগছে যে এই যে রাজিয়াপার বাচ্চাটার জন্য, যে ফেরত পাওয়ার পরেও আসলে খুব বেশি দিন বাঁচে নাই, বাচ্চাটার বড় হয় নাই, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। রাজিয়া আপা কিন্তু এখনো ভালো আছে, সুস্থ আছে, কিন্তু ওনারও বয়স হয়ে গেছে এখন। ওই সময় তো বয়স ছিল ওনার প্রায় 15, 16 বা 20 বছরের মতো, সেই 81-82 সালের কথা বলছি। তো এখন তো ওনারও বেশ বয়স হয়ে গেছে আর কি। রাজিয়া আপা এখনো জীবিত আছেন বলে জানিয়েছেন আকবর কাকা। তো উনি রাজিয়া আপা এখন কোথায় আছে এটা উনি আসলে বলতে পারেন নাই, অনেক আগের ঘটনা, তো এগুলো আসলে খোঁজখবরও রাখেন নাই। তো যাই হোক প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোড আশা করছি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা ইনশাল্লাহ পাবে ভয়ের শিহরণ জাগানোর দিক থেকে। Fear, the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দা হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটিকে নিছক ঘটনা বললে ভুল হবে। প্রজন্ম থেকে প্রজন্ম এই ঘটনাটি মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই, যার ফলশ্রুতিতে এটি একটি লোককথা বা লেজেন্ড আকারে মানুষের মধ্যে প্রচলিত হয়ে আছে। ঘটনাটি অনেক দিন আগের, যার ফলশ্রুতিতে
অনেক বিষয়ের সত্যতা নিশ্চিত করাটা আসলেই খুব দুরূহ ব্যাপার, কারণ এই ঘটনা নিয়ে অনেকেই বিভিন্নভাবে লেখালেখি করেছেন। কেউ ছোট গল্প লিখেছেন, কেউ উপন্যাস লেখার চেষ্টা করেছেন, কেউ হরর কোন একটা উপন্যাস লেখার চেষ্টা করেছেন। এক একজন এক এক ভাবে এটাকে মূল্যায়ন করে দর্শকদের সামনে, পাঠকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আর এতে করে হয়তোবা মূল বিষয়টা অনেকটা হারিয়েই যেতে বসেছে। তবে যতটুকু তথ্য আমরা পেয়েছি সেই তথ্যের আলোকেই এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। আবারও বলছি, যেহেতু এই ঘটনাটি প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের মুখে মুখে, তাই হয়তোবা অনেকেই এই ঘটনাটি ভিন্ন ভিন্নভাবে শুনে থাকতে পারেন। তাই আমাদের এই ঘটনাটি শুনলে সত্য ব্যাপারটা কি ছিল সেটা হয়তোবা কিছুটা হলেও আপনারা জানতে পারবেন। তবে আমরা সবটুকু সত্যের নিশ্চয়তা দিতে পারবো না, এটা আমরা কখনোই বলতেও পারবো না যে যতটুকু আমরা বলছি সেটাই পরিপূর্ণভাবে সত্য। কারণ অনেকদিন আগের তো আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন, শোভন দাস, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতে উনি আছেন। উনি আমাদের একদম শুরুর দিকের ঘটনা সংগ্রাহক। যখন আমরা আপনাদের হরর ওয়ার্ল্ড শুরু করি, উনি দীর্ঘদিন পর পর ঘটনা দিয়ে থাকেন। রেগুলার ঘটনা উনি দিতে পারেন না ওনার কর্মব্যস্ততার কারণে। এর আগে উনি আমাদেরকে ঘটনা দিয়েছেন, দারুণ দারুণ সমস্ত ঘটনা ছিল। তো এই ঘটনাটি উনি একজন প্রবীণ ভদ্রলোকের কাছ থেকে সংগ্রহ করেছিলেন, যার নাম হচ্ছে মুরারি মোহন গঙ্গোপাধ্যায়। ওনার বর্তমান বয়স 88 বছর। বর্তমান তিনি কলকাতায় সপরিবারে থাকেন। এই গল্পটি তিনি তার দাদুর মুখ থেকে শুনেছিলেন, আবার সেই দাদু তার দাদুর মুখ থেকে, আবার সেই দাদু তার দাদুর মুখ থেকে, এইভাবে কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এই গল্পটা চলে আসছে। এবং এই গল্পটা যদি শুধু ওই পরিবারের মধ্যে সীমাবদ্ধ আছে এটা বললে তো একদমই ভুল হবে। এটা বহু মানুষ জানেন এই গল্পটা। তো এই গল্পটা একদম শুরু করার আগে কিছুটা কথা না বললেই নয় এই গল্প সম্পর্কে। কেননা এই গল্পের মধ্যে কয়েকটি ব্যাপার আমি বাংলাদেশেও দেখতে পেয়েছি। এই গল্পে একটি ডাকাত চরিত্র রয়েছে। এই চরিত্রটি খুবই নৃশংস একটি ডাকাত, যে কিনা ডাকাতি করার আগে নরবলি দিত। নরবলি দিয়ে সে ডাকাতি শুরু করত। এমন কিছু ব্যাপার বাংলাদেশে পেয়েছি। কারণ হলো, বছরখানেক আগে হবিগঞ্জ জেলার সদর উপজেলা থেকে নবীগঞ্জ উপজেলায় আমরা যাচ্ছিলাম। প্রতিমধ্যে একটা বিল পড়ে, এই বিলটির নাম হচ্ছে মুন্ডুকাটা বিল। মুন্ডুকাটা নামটি কেন হয়েছে এই বিষয়টি যখন জানার চেষ্টা করি, তখন জানতে পারলাম বহু বছর আগে যখন এখানে বর্ষাকাল হতো, তখন ডাকাতির প্রচলনটা ওই সময়টাতে খুব ব্যাপকভাবে বেড়ে যেত। আর ওই অঞ্চলে বর্ষাকালে বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বেশি হতো, কারণ শুকনোর মৌসুমে এক জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়াটা বেশ কষ্টসাধ্য ছিল। ওই সময় বিভিন্ন ডাকাত গোষ্ঠী ওত পেতে থাকতো ডাকাতি করার জন্য। তো ডাকাতি করার পর যেই নৌকায় ডাকাতি করত, সেই নৌকার মাঝির মাথা কেটে ওই ডাকাত দলের একজন সদস্য সে কি করতো, পানিতে ডুব দিয়ে নিচে যে কাদামাটি আছে, কাদামাটির মধ্যে ওই মাথাটা পুঁতে দিত, যার ফলশ্রুতিতে নাকি ওই বিলটার নাম হয়ে গিয়েছে মুন্ডুকাটা বিল। তো এখান থেকে বোঝা যায় এই যে যারা ডাকাতি করে এদের মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের পিশাচ সাধনা, নরবলি এই বিষয়ের সাথে সংযুক্ত ছিল। এরকমটা কিন্তু অনেক জায়গাতেই শোনা যায় এবং এটার বাস্তব প্রমাণও রয়েছে। তো আমাদের এই ঘটনার মধ্যেও এমন একটি ব্যাপার রয়েছে। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি যেই সময়ের, তখন বাংলা অবিভক্ত ছিল, তখন ব্রিটিশ ইন্ডিয়া হিসাবে ভারতের পরিচয় ছিল। সালটা সঠিকভাবে বলা একেবারেই সম্ভব নয়, তবে শোভন দাস যতটুকু তথ্য পেয়েছেন অনুমান করে বলা যায় 1700 সাল থেকে 1800 সালের মধ্যে কোন একটা সময়ের হবে হয়তো। তবে এতটুকু বলা হয়েছিল যে এটা যে জালিয়ানওয়ালাবাগ যেই হত্যাকাণ্ড হয়েছিল এটার অনেক আগের। তো জালিয়ানওয়ালাবাগ কিন্তু হত্যাকাণ্ড যেটা, সেটা কিন্তু 1919 সালে হয়েছিল। ঘটনাটি ওই তৎকালীন অবিভক্ত বাংলার রাঢ় অঞ্চলের একটা ছোট্ট গ্রামকে কেন্দ্র করে। সেই সময়ে বাংলার পরিচয় অঞ্চল ভেদে ছিল, যেমন বরেন্দ্র, সমতল, কামরূপ, রাঢ় ইত্যাদি। এখনকার মতো জেলা উপজেলা ভেদে নয়।
গ্রামের নামটি একদম সঠিকভাবে বলা মুশকিল, তবে অনুমান করে বলা হয়েছে তৎকালীন বসুমতীপুর নামক একটি গ্রাম হতে পারে। ঘটনাটি ঘটেছিল অত্র অঞ্চলের গ্রামের মানুষ এবং একজন ইংরেজ সাহেবের সাথে। ওনার নাম আসলে পুরোটা জানা যায়নি, তবে শুধু একটি অংশ জানা যায়, সেটি হলো ম্যাকলেন সাহেব। তো ওই সময় তাকে ইংল্যান্ড থেকে ভারতে পাঠানো হয়। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ যে পুলিশ বাহিনী ছিল, সেখানে তিনি একজন উচ্চপদস্থ অফিসার পদে নিযুক্ত ছিলেন বলে জানা যায়। এই মুরারি মোহন দাদুর পূর্বপুরুষ ওই ব্রিটিশ শাসনকালে যে থানায় দারোগা ছিলেন, মূলত সেই থানায় এই ম্যাকলেন সাহেব সদ্য জয়েন করেছিলেন। তিনি মূলত ওনার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরে ওনার পরিবারের সাথে শেয়ার করেছিলেন। যিনি ঘটনা বলেছেন তিনি শোভন দাসকে জানিয়েছেন, এখন যে জায়গায় তারা থাকেন তার পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে বাংলার লারহো অঞ্চলের কোন এক প্রত্যন্ত গ্রামে থাকতেন। সে সময় গ্রামগুলোর চিত্র এখনকার মতো একদমই ছিল না। তখন গ্রামগুলো ছিল বিভিন্ন গাছগাছড়ায় ভরা, জঙ্গলে ঘেরা, একদম নিঃসুপ, হিংস্র পশুদের আনাগোনায় ভরপুর ছিল। গ্রামের সবাই চাষবাস করে জীবন কাটাত। তবে গ্রামের গরিব মানুষদের জীবন যে সুখে কাটত বিষয়টা এরকম নাই। ভূস্বামী নীলকর সাহেবদের অত্যাচার, এইগুলো কিন্তু গরিব মানুষগুলোর জীবন একেবারে নরকের সমতুল্য করে ফেলেছিল। কি দিন কি রাত লাঠিয়াল পাঠিয়ে যখন তখন ঘর থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে জোর করে নীল চাষ করানো হতো গরিব মানুষদেরকে দিয়ে। একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত ছাড় দেওয়া হতো না। যদি কেউ বিরোধ করত তাহলে হাত পা বেঁধে গাছের ডালে ঝুলিয়ে অনবরত চলত সেই ব্যক্তির উপর চাবুকের আঘাত। মার খেতে খেতে যতক্ষণ না সেই মানুষটি প্রচন্ড যন্ত্রণার তাড়নায় মৃত্যুর কোলে ঢলে না পড়ত, আঘাত করা কিন্তু চলতেই থাকত। এরকমই এক পটভূমিকায় ওই অঞ্চলের এক ভূস্বামী বা জমিদার নীল চাষের জন্য তার অধীনস্থ গ্রামের মানুষদের উপর চরম অত্যাচার শুরু করে দিয়েছিল। গরিবদের ঠকিয়ে বেশ ভালোই ধন সম্পদ জমিয়েছিল সেই জমিদার, কিন্তু বেশি দিন সেগুলি ভোগ করতে পারেননি তিনি। বলে রাখা ভালো, সে সময় ডাকাতদের প্রাদুর্ভাবও কিন্তু কম ছিল না। রাতের অন্ধকারে জমিদার বা ধনী মানুষের সম্পত্তি লুট করায় বেশ পারদর্শিতা ছিল তৎকালীন ডাকাতদের। সাধারণ মানুষরাও কিন্তু বাদ যেত না তাদের লুটপাটের হাত থেকে। এক সময় ওই অঞ্চলের জমিদারদের সম্পত্তির উপর পার্শ্ববর্তী অঞ্চলের জমিদারের কুনজর পড়ে। সেই পার্শ্ববর্তী অঞ্চলের জমিদার কি করতেন, তিনি আবার গোপনে একদল ডাকাত পুষতেন। এটা কিন্তু কেউ জানত না, সেই জমিদার নিজে ছাড়া। জানা যায় সেই সময়ে এই ডাকাত দলটি নাকি সেন পাহাড়ি পরগনাতে ভয়ঙ্কর ডাকাতি করে বেড়াত। সেই জমিদার যখন অন্য জায়গায় জমিদারের সম্পত্তি লুট করার পরিকল্পনা করত, তখন সেই ডাকাত দলের একজন সদস্যকে দিয়ে সর্দারের কাছে খবর পাঠানো হতো। আর ঠিক এভাবেই সঠিক পরিকল্পনার মাধ্যমে ডাকাত দলের সাহায্যে বিভিন্ন জমিদারের সম্পত্তি লুট করে সেই জমিদার নিজের সম্পত্তি বৃদ্ধি করত। আর ওই ডাকাত দলের সাথে তার চুক্তি হয়েছিল, ওই ডাকাত দল তার এলাকায়, তার জমিদারির ভিতরে বা তার পরগনার ভিতরে কোনো ডাকাতি করবে না। এইরকম চুক্তির আওতায় জমিদার কাজ করত। জমিদারের এলাকায় কোনো ডাকাতি হতো না, কিন্তু অন্যান্য জমিদারের এলাকায় ডাকাতি হতো। সেই জমিদারদের সম্পত্তি কেড়ে নিয়ে আসতো। সেই জমিদাররা ভালো ছিল বিষয়টা এরকম নয়, কিন্তু খুব কৌশলী হয়ে এইভাবে এই ডাকাত পোষা জমিদার নিজের সম্পত্তি বৃদ্ধি করত। ঠিক একই রকম ভাবে এই অঞ্চলের জমিদারের বাড়িতে এক রাতে ভয়ঙ্কর ডাকাতি হয়। জমিদার বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি তো হয়, শুধু লুটপাটেই কিন্তু থেমে থাকে না। জমিদারের বাড়ির প্রত্যেক সদস্য থেকে শুরু করে চাকর, পাইক, পেয়াদা সবাইকেই নৃশংসভাবে হত্যা করে ফেলে রাখে এই ডাকাত দল। পরে পুলিশের ফাঁড়িতে খবর যায়, তখন এই ম্যাকলেন সাহেব তার পুলিশের দল নিয়ে সেখানে উপস্থিত হন এবং তদন্ত শুরু করেন। সব রকম তদন্তের পর তিনি নিশ্চিত হন যে এটা ডাকাতদেরই কাজ। সাহেব গ্রামের মানুষের কাছে যখন এই ডাকাত দলের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ করতে থাকেন, তখন তিনি একটা জিনিস খেয়াল করেন যে আশেপাশের গ্রামের মানুষের এই জমিদারের মৃত্যুতে বেজায় খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। সাহেব যদিও শুনেছিলেন সেই জমিদার খুবই অত্যাচারী ছিলেন, যাই হোক তিনি বেশি কিছু না ভেবে নিজের দপ্তরে চলে যান। আসলে
এই ডাকাতদেরকে মানুষ সহজে চিনতে পারত না, কারণ দিনের আলোয় এরা একেবারে অন্য সাধারণ মানুষের মতোই ছদ্মবেশে থাকত আর ডাকাতির জন্য তথ্য সংগ্রহ করত। ব্রিটিশ আমলে ডাকাতি করে ধরা পড়লে তার শাস্তি ছিল খুবই ভয়ানক, তাই ডাকাত দল সবসময় ছদ্মবেশে থাকত যাতে কেউ তাদের চিনতে না পারে। কিন্তু জমিদারের হত্যার পর এই ডাকাত দল কিন্তু থেমে থাকেনি। এবার তারা শুরু করে অত্যাচারের নতুন অধ্যায়। কখনো রাতের অন্ধকারে গাছের আড়ালে, কখনো রাস্তার পাশে, কখনো নদীতে নৌকা পারে আসার সময় এরা ওত পেতে থাকত আর সুযোগ বুঝেই যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ত। কখনো বা রাজপথে জুরি গাড়িতে আক্রমণ করে সবকিছু লুটপাট করে নৃশংসভাবে মানুষকে হত্যা করে পাশের কোনো ডোবা বা পুকুরে দেহ ফেলে দিয়ে চলে যেত। এভাবেই একের পর এক খুনের খবর আসতে থাকে থানায়। ম্যাকলেন সাহেব খুব চিন্তায় পড়ে যান। তিনি মনে মনে ভাবেন যে করেই হোক এই ডাকাত দলকে ধরতেই হবে। তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে যেখানে যেখানে পুলিশ থানা থাকত সেখানকার পুলিশ ব্যাটালিয়নের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মেইন রেজিমেন্টের সদর দপ্তর থেকে রেশন আসতো আর কি। এমনই একদিন যখন এই অঞ্চলের পুলিশদের জন্য গাড়িতে করে রেশন নিয়ে আসা হচ্ছিল, তখন হঠাৎ করেই একদল ডাকাত আক্রমণ করে বসে এবং সর্বস্ব লুট করে। শুধু তাই নয়, ধারালো অস্ত্রের আঘাতে মালের দায়িত্বে থাকা দুজন ব্রিটিশ অফিসারের মাথা শরীর থেকে কেটে ফেলে তারা। এরপর তাদের দেহটি দড়ি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রেখে চলে যায় তারা। এই ঘটনায় আশেপাশের গ্রামের মানুষের কথা তো বাদই দিলাম, দিনের বেলাতেও সরকারি লোকজন কাজ করতে চাইতো না এই ডাকাতদের ভয়ে। এই খবরটি একসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কানে পৌঁছে যায়। তখন এই ম্যাকলেন সাহেবকে ডেকে পাঠানো হয় এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ প্রশাসনের কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেসব আলোচনার জন্য। এতদিন যখন সাধারণ মানুষ মরছিল তখন সরকারের খুব একটা ভ্রুক্ষেপ ছিল না, দায়সারা ভাব ছিল। যখনই দুজন ব্রিটিশ অফিসার মারা গেল তখনই সরকার যেন নড়ে চড়ে বসল। যাই হোক, একদিন এই ম্যাকলেন সাহেব তার সব কর্মচারীদের ডাকলেন। এই দস্যুদের ধরার জন্য কোনো এক অভিনব কৌশল অবলম্বন করা প্রয়োজন। কি করা যায় সেই বিষয়ে পরামর্শ করার জন্যই সকলকে ডাকা হয়েছিল। এই মুরারিমোহন দাদুর পূর্বপুরুষও সেখানে ছিলেন। ম্যাকলেন সাহেব তার কর্মচারীদের আদেশ দিলেন যে অত্র অঞ্চলের যত চোর ছেচর আছে সবাইকে খুঁজে থানায় নিয়ে আসতে। তাদেরকে বলা হবে তোমাদের কোনো ভয় নাই, সাহেব তোমাদের সাথে কথা বলবেন। তো ওই সময়ে বঙ্গভূমিতে ওদেরকে ঠ্যাঙারে বলা হতো। তো এই ঠ্যাঙারেদেরকে নিয়ে আসা হয়। ঠ্যাঙারাদেরকে খুব আশ্বাস দেওয়া হয় ভালো করে যে তোমরা যদি সহযোগিতা করো তাহলে তোমাদের নামে যেই মামলাগুলো আছে সেগুলো সরকার বিবেচনা করবে যাতে করে তোমরা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারো। কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই ডাকাত দলকে ধরিয়ে দিতে হবে। তো তারাও এই বিষয়ে রাজি হয়। যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কাছে সাহায্য চাইছে, তারা নিজেকে সম্মানিত বোধ করে। তখন সম্মিলিতভাবে একটি পরিকল্পনা করা হয় এই ডাকাত দলকে ধরার জন্য। ম্যাকলেন সাহেব বুঝিয়েছিলেন যে সাধারণ মানুষের সাহায্য নিয়ে কোনো কাজ হবে না, শুধু এই ঠ্যাঙারাদের কাছ থেকেই তথ্য পাওয়া যাবে এই ডাকাতদের, কারণ তারাও কোনো না কোনো সময় বিভিন্ন ডাকাত দলের সাথে ডাকাতি করতে যেত। তাই এই ঠ্যাঙারাদের সাহায্য নেওয়ার জন্য তাদের সাথে ওই চুক্তিটা করেছিলেন। এরপর বেশি দিন ওনাকে আর অপেক্ষা করতে হয়নি। কিছুদিনের মধ্যেই একজন ঠ্যাঙারে এসে ওনার সাথে দেখা করে এবং সব তথ্য দেওয়া শুরু করে। সে বলে যে এই ডাকাতের দল যে সে ডাকাত নয়, স্বয়ং মহিষা দলের রাজা এই ডাকাত দলকে মাসোয়ারা দিয়ে পুষে রেখেছেন। এই দলের সর্দারের নাম কালীচাঁদ। উনি এতটাই কুখ্যাত ছিলেন যে ওনার নামে আশেপাশের ৭৬টা গ্রামের মানুষ আতঙ্কে দিনের বেলাও রাস্তায় চলাচল করতে ভয় পেত। এই কালীচাঁদ আর তার চেলারা দিনের বেলায় দিনমজুর সেজে মাঠে ঘাটে কাজ করে আর রাতের বেলায় ডাকাত সেজে লুটপাট করে। শুধু এই নয়, এই কালীচাঁদ ডাকাতি করার আগে নরবলি দিত, নিজের হাতে নরবলি দিয়ে পূজা করে ডাকাতি করতে বেরোত। এই অঞ্চল থেকে বেশ কিছুটা দূরে বাঘাটির জঙ্গলে এক ভগ্নপ্রায় ভবন রয়েছে, সেখানেই মূলত ওদের মূল আস্তানা। আসছে অমাবস্যায় তারা আবার এক জায়গায় ডাকাতির পরিকল্পনা করেছে। বিশেষ করে অমাবস্যা এবং পূর্ণিমায় বলি দিয়েই ডাকাতি করার
কাজ শুরু করত এই কালীচাঁদ। ম্যাকলেন সাহেব সেই ঠ্যাঙারেকে উপযুক্ত পুরস্কার দিয়ে বিদায় দেন। তিনি ঠিক করেন যে পরবর্তী রাতে সেই বাঘাটির জঙ্গলে বিরাট বাহিনী নিয়ে তিনি অভিযান চালাবেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ম্যাকলেন সাহেব রাতের অন্ধকারে ঢুকে গেলেন সেই জঙ্গলে। বেশ অনেকটা হাঁটার পর তিনি হঠাৎ দেখলেন এক জায়গায় একটা পুরনো ভাঙাচোরা বাড়ির ভেতরে আলো জ্বলছে। ম্যাকলেন সাহেব তার বাহিনীদের নির্দেশ দিলেন বাড়িটিকে এমন ভাবে চারদিক থেকে ঘিরে ফেলতে যাতে ভেতরে থাকা কেউই কিচ্ছুটি টের না পায়। ম্যাকলেন সাহেব খুবই সতর্কতার সাথে ধীরে ধীরে এগিয়ে গেলেন বাড়িটার দিকে। হঠাৎ করেই বাড়ির ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসে। ম্যাকলেন সাহেব বুঝে যান যে ডাকাতেরা তাদের উপস্থিতি বুঝে গিয়েছে। তিনি আচমকাই দেখলেন একটা মানুষ হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে চিৎকার দিয়ে ছুটে আসছে তার দিকে। তিনি এক মুহূর্ত দেরি না করে ওনার পিস্তলটি দিয়ে গুলি চালিয়ে দেন। গুলির আঘাতে সেই লোকটি ওখানেই পড়ে ছটফট করতে করতে মারা যায়। বন্দুকের গুলির আকাশ ভাঙা শব্দের জন্য জঙ্গল কেঁপে উঠেছিল। অন্যদিকে পুলিশ বাহিনী চারদিক থেকে সেই বাড়িতে ঢুকে কোনো কাল বিলম্ব না করে একের পর এক গুলি করে সব ডাকাতদের মেরে ফেলে, শুধু কালীচাঁদ সর্দারকে ছাড়া। ডাকাতদের হাতে কিন্তু বন্দুক থাকতো না, তাদের হাতে থাকতো দেশি অস্ত্র, যার ফলশ্রুতিতে বন্দুকের বিপরীতে ওরা বেশিক্ষণ টিকতেই পারেনি। ম্যাকলেন সাহেব ডাকাত সর্দার আর লুট করা সমস্ত সম্পত্তি নিয়ে রওনা দিলেন থানার দিকে। সাহেবের এহেন সফলতার জন্য ব্রিটিশ সরকার তাকে পুরস্কৃত করেন। অন্যদিকে শাস্তি হিসাবে সকল মানুষের সামনে কালীচাঁদ ডাকাতের ডান হাত এবং বাম পা কেটে ফেলা হয়, আর ক্ষত জায়গায় গরম ঘি ঢেলে দেওয়া হয়। প্রচন্ড আকাশ ভাঙা চিৎকারে যন্ত্রণায় ছটফট করতে থাকে ডাকাত সর্দার, এরপর মারা যায়। এরপর সেই মৃত দেহটি লোকালয় থেকে একটু দূরে গ্রামে ঢোকার যে মেইন রাস্তাটা ছিল সেই রাস্তার এক পাশে বিরাট বটগাছের নিচে পুঁতে দেওয়া হয়। সেই সময় ডাকাতি করে ধরা পড়লে এই ধরনের ভয়ঙ্কর শাস্তি দেওয়া হতো। হাত পা কেটে ফেলে ক্ষত জায়গায় গরম ঘি দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু মৃত্যু অবধারিত হয়ে যেত, অথবা হাত পা কেটে দুটো চোখ তুলে ফেলা হতো। এরপর ধুকে ধুকে মৃত্যুবরণ করা ছাড়া কোনো উপায় থাকতো না, না খেয়ে মারা যেত, অথবা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতে হতো। কালীচাঁদের এই নামটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এসেছে, কোথাও কালীচরণ, কোথাও কালী কিঙ্কর, কোথাও কালিদাস, কোথাও কালীপ্রসন্ন। তবে কালীচাঁদ নামটি মোটামুটি এটি যে ছিল এটা কিছুটা বোঝা যায়। প্রিয় লিসেনার্স, আপনারা ভাবতে পারেন ঘটনা এখানেই শেষ। না, মূল ঘটনা কিন্তু শুরু। আমরা প্রেক্ষাপট বর্ণনা করলাম মাত্র। কুখ্যাত ডাকাত দলকে মারার পর বাংলার ভূখণ্ডে বেশ অনেকদিন ডাকাতির প্রবণতা কমে গিয়েছিল। ওই সময় আরো অনেক ডাকাত দল ছিল, তবে ওই সময় পুলিশ বাহিনীও স্থানীয় ঠ্যাঙারাদের সহযোগিতায় অনেক ডাকাত দলকে একে একে ধরে ফেলছিল, যার ফলশ্রুতিতে প্রবণতাটা কমে গিয়েছিল। এর মাঝে কেটে গিয়েছে অনেক দিন, তেমন কোনো সমস্যা চারদিকে হচ্ছে না। সময়টা তখন বৈশাখ মাস। ওই গ্রামের একজন গরিব কৃষক ছিলেন, তিনি মূলত চাষবাসই করতেন। বৈশাখের সময়টা কিন্তু ঝড় বৃষ্টির সময়, আমরা সবাই জানি। তখন জমিতে ধান কাটার তোড়জোড় চলছে। ওই কৃষকেরও জমিতে ধান পেকে গিয়েছিল। তিনি চিন্তা করেন এখন ঝড় বৃষ্টির সময় ধানগুলো যদি পেকে একদম নষ্ট হয়ে যায় বৃষ্টিতে, তাহলে তো সব শেষ। এমনিতে তো পেকে গিয়েছে, আর এখন যদি ঝড় বৃষ্টি হয় তখন তো সব কষ্ট বিফলে যাবে। তিনি সারাদিন কাজ করার পর দেখলেন অর্ধেক জমির ধান উনি কাটতে পেরেছেন। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, আকাশ কালো মেঘে ঢেকে যায়, ঠান্ডা বাতাস বইতে থাকে। তিনি বাড়িতে বসে খুব দুশ্চিন্তায় ভুগতে থাকেন আর বলেন, রাতে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে, সর্বনাশ হয়ে যাবে, যাই বাকি ধানগুলো কেটে নিয়ে আসি। এগুলো উনি বলছেন ওনার স্ত্রীকে। তখন ওনার স্ত্রী ওনাকে বলেন, এত রাতে তুমি কিভাবে কাজ করবা? তখন উনি বলেন যে তুমি হারিকেনটা জ্বালিয়ে দাও, সময় নষ্ট করা যাবে না, আর তুমি কিন্তু ঘুমিয়ে যেও না আমি না আসার পর্যন্ত। তো এই বলে তিনি গরু নিয়ে জমিতে চলে যান আর নিজের মতো করে কাজ করতে থাকেন। এদিকে আকাশে যতই জোরে মেঘ ডাকে উনি ততই জোরে ধান কাটতে থাকেন। সব কাজ শেষ করে তিনি ধানের 3-4টে বোঝা ভালো করে বেঁধে গরুর পিঠের উপর রেখেছেন, আর একটা বোঝা নিজের মাথায় নিয়ে এক হাতে হারিকেন নিয়ে হাঁটা দিয়েছেন বাড়ির দিকে। কিছুটা পথ যাওয়ার পর তার গরুটা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে ছটফট করতে করতে ডাকতে শুরু করে। উনি কিছুই বুঝতে পারছিলেন না কেন ওনার শান্ত স্বভাবের এই গরুটা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করা শুরু করেছে।
উনি গরুর মাথায় হাত বুলিয়ে শান্ত করার অনেক চেষ্টা করছেন, কিন্তু গরু কিছুতেই শান্ত হয় না। উনি বুঝতে পেরেছিলেন যে ওনার গরু হয়তো কিছু দেখেছে, যার জন্য ভয়ে ছটফট করছে। আকাশে তখনও কিন্তু জোরে মেঘ ডাকছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তখনও কিন্তু বৃষ্টি নামা শুরু হয়নি। গরুটা কি দেখে ভয় পাচ্ছে সেটা জানার জন্য এদিক ওদিক তাকিয়ে উনি দেখার চেষ্টা করেন। হঠাৎ বাম দিকের জমিগুলোর একটা অদ্ভুত নড়াচড়া দেখতে পান। মূলত জমির উপরে ধানগুলো ছিল, সেগুলোর মধ্যে নড়াচড়া হচ্ছে। ওটা দেখে ওনার নজর আটকে যায়। উনি দেখলেন কি যেন মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, কিন্তু অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। উনি হারিকেনটা একটু এগিয়ে নিলেন দেখার জন্য, কিন্তু ওই সময় আবার শুরু হয় ঝড়ো বাতাস। এমনিতে ঝড়ো বাতাস হচ্ছিল, কিন্তু হারিকেন নেভে নাই, কিন্তু ওই সময় নিভে যায়। রাতের ঘোলাটে আলোতে ওটা কালো অবয়বের মতো মনে হচ্ছিল। অন্যদিকে তার গরুর লাফালাফি যেন আরো বেড়ে যাচ্ছিল। উনি শক্ত করে গরুর গলার দড়িটা ধরে দাঁড়িয়ে দেখছেন ওটা আসলে কি। হঠাৎ ওই জিনিসটা যখন ওনার কাছে চলে আসে, তখন আকাশে প্রচন্ড শব্দে বিদ্যুৎ চমকে ওঠে, আর সেই আলোতে তিনি দেখেন এটা আর কোনো কেউ নয়, এটা অন্য কোনো প্রাণী নয়, এটা সেই কালীচাঁদ ডাকাত, যার এক হাত আর এক পা কাটা। চেহারাটা এতটাই বিভৎস যে যে কেউ দেখলেই ভয় পাবে। হঠাৎ করে ওটার চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল, আর তার দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে ভয়ানক হাসি দিয়ে উঠল। গরুটা জোরে একটা ডাক দিয়ে সোজা বাড়ির দিকে ছেড়ে দিল এক দৌড়, আর ওনার হাতে থাকা দড়ির হ্যাচকা টানে উনিও আছড়ে পাছড়ে দৌড়াতে থাকেন। একসময় গরু নিয়ে উনি বাড়িতে এসে চিৎকার দিয়ে বউকে ডাকতে থাকেন। ওনার বউ বাইরে এসে দেখেন ওনার স্বামী অনেক আহত অবস্থায় উঠোনে পড়ে আবল তাবল বলছে। এরপর গ্রাম্য পদ্ধতিতে ওনার চিকিৎসা করানোর পর উনি যখন কিছুটা স্বাভাবিক হন, তখন উনি ওনার স্ত্রীকে সব খুলে বলেন। পরের দিন সকালবেলা গ্রামের লোকদেরকেও বলেন, কিন্তু গ্রামের লোকজন কেউ সেটা বিশ্বাসই করে না। ওই গ্রামে একটা বড় পুকুর ছিল, অনেকটা দিঘির মতো। একদিন ভরা দুপুরে ওই গ্রামেরই একজন মাঝ বয়সী মহিলা দিঘিতে থালা বাসন ধুয়ে গোসল করতে নামে। তো দিঘির পানি পরিষ্কার থাকতো সবসময়, তাই পানির নিচে তাকালে মোটামুটি দেখা যেত। ওই মহিলাটি ডুব দিয়ে গোসল করছিল। তো প্রথমবার ডুব দিয়ে যখন উপরে ওঠে, তো দ্বিতীয়বার ডুব দিয়ে যখন উপরে উঠেছে, তখন ওনার মনে হলো ওনার সাথে মানে ওনার পায়ে কোনো কিছুর স্পর্শ লেগেছে, নরম নরম কিছু একটা। সেটা কি দেখার জন্য উনি তৃতীয়বার ডুব দিয়ে যখন পানির নিচে তাকিয়েছে, তখন উনি দেখেন এটা সেই কালী ডাকাত, যার চেহারাটা বিভৎস হয়ে গিয়েছে। চোখের কোটরে কালো অন্ধকার, এক হাত পা কাটা, আর অন্য হাত দিয়ে তার পাটি ধরে পানির নিচে খ্যাক খ্যাক করে হাসছে। পানির মধ্যে ওটাকে স্পষ্ট দেখে ওই মহিলা উপরে উঠে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। এদিকে পানির নিচে মহিলার পা ধরে অনবরত টানছে ওই অবয়বটা। আশেপাশের বাড়ির লোকজন চিৎকার শুনে ছুটে যায় দিঘির দিকে। লোকজন ঝাঁপিয়ে পড়ে সেখানে এবং ওই মহিলাকে পাড়ে টেনে তোলা হয়। সবাই যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল পানির নিচে, তখন সবার সামনে উনি সব ঘটনা খুলে বলেন। দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনা শুনে মানুষের মনে ভয়ের আবহ তৈরি হতে থাকে। একদিন রাত্রে গ্রামের এক লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে একটা কুপি বাতি নিয়ে বের হয়। তো উনি ফ্রেশ হওয়ার পর যখন রাস্তা দিয়ে বাড়িতে আসছিলেন, তখন হঠাৎ দেখলেন একটা কালো অবয়বের মতো কিছু একটা যেন হামাগুড়ি দিয়ে দ্রুত ওনার বাড়ির ভেতরে ঢুকে গেল। উনি হন্তদন্ত হয়ে কুপি নিয়ে বাড়ির ভিতরে ঢোকেন, এদিক সেদিক দেখেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। হঠাৎ ওনার কুড়ে ঘরের পাশের আমড়া গাছটার উপরে কিছু একটা হুটোপুটি করার শব্দ শুনছেন। আকাশের চাঁদের আলোয় বাইরের পরিবেশ যেন ধুয়ে যাচ্ছে। উনি গাছের কাছে যাবেন কি তার আগে গাছ থেকে ধপ করে কিছু একটা মাটিতে পড়ে আর তার দিকে তাকায়। তিনি তখন চাঁদের আলোয় স্পষ্ট দেখলেন এটা সেই কালী ডাকাত, যার ভয়ঙ্কর চেহারাটার মধ্যে চোখ দুটো জলজল করছে, এক হাত এক পা কাটা। এক হাত দিয়ে ইশারা করে তাকে কাছে ডাকছে আর খ্যাক খ্যাক করে হাসছে। এটা দেখে উনি প্রচন্ড ভয় পান। ভয়ে এক চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে বাড়ির লোকজন ওনাকে উদ্ধার করে চিকিৎসা করে সুস্থ করেন, কিন্তু জ্ঞান ফেরার পর তিনি বেশ কিছুদিন কথা বলতে পারেননি। পরে যখন ধীরে ধীরে কথা বলা শুরু করেন তখন সব ঘটনার বর্ণনা উনি দিয়েছিলেন। এরপর গ্রামের কম বেশি অনেক মানুষই যখনই বাড়ির বাইরে বের হতো, বিশেষ করে রাতের দিকে, তখনই নাকি ওই কালী ডাকাতকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখত। কখনো বা হামাগুড়ি দিয়ে রাস্তার একদিক থেকে অন্য দিকে চলে যেতে, কখনো বা হঠাৎ করে সামনে এসে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে খ্যাক খ্যাক করে হাসতে দেখত, কখনো বা আবার পেছন থেকে তাড়া করতেও দেখত। লাফিয়ে লাফিয়ে আসছে, কারণ তার এক হাত এক পা কাটা ছিল। গ্রামের মানুষ এরকম ভাবে চরম আতঙ্কে দিন কাটাতে থাকে। তবে এখানে একটা ব্যাপার, কালী ডাকাতকে তো অনেকেই দেখতো না, মানে তার চেহারার সাথে পরিচিত ছিল না। তাহলে কিভাবে বুঝলো এটাই কালী ডাকাত? মূলত কালী ডাকাতকে যেদিন শাস্তি দেওয়া হয়েছিল, ওই দিন যারা উপস্থিত ছিলেন শুধু তারাই এই ঘটনার মুখোমুখি হতেন। তো কালীচাঁদ ডাকাতের মতো ম্যাকলেন সাহেবেরও শেষ পরিণতি খুব একটা ভালো ছিল না। চলুন শোনা যাক সেই সাহেবের সাথে কি ঘটেছিল। এই ম্যাকলেন সাহেব অবিবাহিত ছিলেন, তাই সরকার দেয়া বিশাল বাংলোয় একাই থাকতেন। তবে একদম একা নয়, ওনার সেবার জন্য বিভিন্ন লোকজন থাকত। রাতে ঘুমানোর পর প্রতিদিন ওনার গভীর রাত্রে ঘুম ভেঙে যেত। ঘুমটা ভাঙত একটা শব্দে, নারী পুরুষ মিশ্রিত গম্ভীর কণ্ঠে কেউ যদি খ্যাক খ্যাক করে হাসে, ঠিক সেরকম শব্দ ওনার ঘুম ভেঙে যেত। ওনার ঘর মূলত একেবারে অন্ধকার থাকতো না, হালকা একটা আলো জ্বালানো থাকতো। ঘুম ভেঙে উঠে বিছানায় বসে প্রথমেই তিনি যেটা দেখতেন সেটা হলো ওনার বিছানা থেকে দূরে মেঝেতে একটা কালো অবয়ব ভয়ানক ভাবে খ্যাক খ্যাক করে হাসে। যখনই তিনি আলোটা বাড়িয়ে দিতেন বিছানা থেকে নেমে, তখন আর কিছু দেখা যেত না। উনি ভেবেছিলেন হয়তোবা কোনো মানুষ তাকে ভয় দেখানোর জন্য এসেছে, কিন্তু ওনার এই ঘরে তো কারো ঢোকার সাহস নেই, কারণ বাইরে প্রহরীরা রয়েছে, আর প্রহরীদের মধ্যে কেউ এই কাজ করবে না, এটা উনি নিশ্চিত। কারণ প্রহরীরা ওনাকে ভয় যেমন পেত, ভালোবাসত। একই ঘটনা প্রতিদিন তার সাথে ঘটতে থাকে। তিনি এই ব্যাপারে যখন চিন্তা ভাবনা করছিলেন, তখন আরো একটা ব্যাপার তিনি খেয়াল করেন যে যত রাত যায় ওই অবয়বটা ধীরে ধীরে তার বিছানার কাছে এসে হাসতে থাকে। প্রথম রাতে দেখা গিয়েছিল বিছানা থেকে একদম দূরে আছে, রুমের একটা প্রান্তে, পরের রাত্রে আরেকটু কাছে, তারপরে রাত্রে আরেকটু কাছে, এভাবে ধীরে ধীরে তার বিছানার কাছে এসে হাসতে থাকে। এই ম্যাকলেন সাহেব এই কথাগুলো তার ডায়েরিতে আবার লিখে রাখতেন। এক রাত্রে ঘুমানোর পর হঠাৎই তার ঘুম ভেঙে যায়, গলায় প্রচন্ড চাপ এবং শ্বাসকষ্টের কারণে। চোখ খুলে যেটা দেখেন সেটা উনি একদম বিশ্বাস করতে পারছিলেন না। সাহেব ওই মুহূর্তে দেখলেন সেই কালী ডাকাত, ভয়ঙ্কর পৈশাচিক চেহারা, চোখগুলো জলজল করছে, তার বুকের উপর বসে এক হাত দিয়ে গলা চেপে ধরে এবং এমন ভয়ানক ভাবে খ্যাক খ্যাক করে হাসছে যে দুপাশের চোয়াল কানের কাছে গিয়ে ঠেকেছে। এই দৃশ্য দেখে উনি প্রচন্ড ভয় পান। ঘুমানোর সময় ওনার মাথার কাছে সবসময় একটা পিস্তল রাখতেন। উনি এক হাত দিয়ে ওনার গলা থেকে ওই ডাকাতের হাতটা ছোটানোর চেষ্টা করতে থাকেন, আর অন্য হাত দিয়ে ওই পিস্তলটা তুলে ডাকাতের দিকে তাক করে একটা ফায়ার করে বসেন। তখনই ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। গুলি করার শব্দে বাইরে থেকে প্রহরী চাকররা সব ছুটে এসে ওনার ঘরে এসে ম্যাকলেন সাহেবকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। এরপর ওনাকে কলকাতার একটি হসপিটালে ভর্তি করানো হয়। ভালো মতোই চিকিৎসা চলতে থাকে তার, কিন্তু ম্যাকলেন সাহেবের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। ধীরে ধীরে উনি বিভিন্ন ধরনের আবল তাবল কথা বলতে থাকেন, অদ্ভুত আচরণ করতে থাকেন। এই মুরারি মোহন দাদুর পূর্বপুরুষ সেই দারোগা একদিন তার সহকর্মীর কাছ থেকে এই ম্যাকলেন সাহেবের এ ধরনের খবর পাওয়ার পর উনি কলকাতার দিকে যাত্রা শুরু করেন সাহেবের সাথে দেখা করতে। তো সেখানে পৌঁছে তিনি দেখেন সাহেব বিছানায় শুয়ে একা একাই কি যেন কথা বলছেন। তিনি কাছে গিয়ে সেলুট দেন এবং তার পরিচয় দেন। তখন ম্যাকলেন সাহেব মুচকি হেসে ওনাকে বলেন, আমি কিন্তু তোমাকে এখনো ভুলিনি, পরিচয় দিতে হবে না। মানুষ আমাকে তো পাগল বলে, আমি কিন্তু পাগল হইনি, তবে মনে হচ্ছে আমি সত্যি পাগল হয়েই যাব। তখন উনি জিজ্ঞেস করেন, স্যার আপনার এই অবস্থা কি করে হলো, আমাকে বলুন তো। তখন সাহেব মুচকি হেসে আবার বললে তো বিশ্বাস করবে না ভাই, আর আমার কথা কেউ বিশ্বাসও করে না। আমরা এমন একটা চাকরি করি, এই চাকরির এই জায়গা থেকে এই ধরনের কথা আসলে বলাও যায় না, কেউ বিশ্বাসও করে না, আর এই কথা বলতে গেলেই সবাই আমাকে পাগল ভাবে। এই জন্য
এখন আর কাউকে বলি না, নিজেই কথা বলি। তবে আমি চাই তুমি ঘটনাটা জানো, আমার মনে হচ্ছে তোমাকে ঘটনাটা বলা যায়। এটা বলার পর সাহেব নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলেন। সাহেব এটাও বলেন যে আমার ঘরে একটা লাল রঙের ডায়েরি আছে, তুমি নিজের কাছে রেখে দিও, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আর উনি ঘুমালেই নাকি স্বপ্নে সেই কালীচাঁদ ডাকাতকে দেখতেন এবং স্বপ্নে ওই ডাকাতের অবয়বটা এসে তাকে বলতো যে তোর দিন শেষ হয়ে এসেছে। এরকম নাকি উনি স্বপ্ন দেখতেন। তো দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো অবস্থার পরিবর্তন হয়নি। অবশেষে একদিন ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। কথিত আছে এই ম্যাকলেন সাহেবের মৃত্যুর পর আর কেউ কখনোই নাকি ওই কালী ডাকাতকে দেখেনি। মুরারি মোহন দাদুর পূর্বপুরুষ ম্যাকলেন সাহেবের সেই ডায়েরিটা নিজের কাছে রেখেছিলেন শেষ বয়স পর্যন্ত। তবে এই ডায়েরিটার পরবর্তীতে কি হয়েছে এই বিষয়টা জানা যায় না। মূলত এই ঘটনাটি এভাবেই মানুষের মুখ থেকে মানুষের মুখে ছড়িয়ে গেছে, প্রজন্ম থেকে প্রজন্ম এই ঘটনাটি এভাবেই চলে আসছে। আর এভাবেই এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি হয়েছে। আর এই ঘটনাটি একটা লোককথা, লোককাহিনী বা লেজেন্ড আকারে এপার বাংলা ওপার বাংলায় বেশ জনপ্রিয়। তবে এই কালীচাঁদ ডাকাত, যে আমরা কালীচাঁদ বলছি, তো তার নাম কালী কিঙ্কর, কালীচরণ, কালী প্রসন্ন ঘোষ, এরকম অনেক কিছুই হতে পারে। তবে আমি আবারও বলছি কালীচাঁদ হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, কারণ এই ঘটনার অতিরঞ্জতা মানে অতিরঞ্জন করে এমন একটা জায়গায় সকলে নিয়ে গেছেন যে এটার আসলে মূল ব্যাপারটা কি ছিল এটা বলাই মুশকিল। আমরা যতটুকু পেয়েছি, যতটুকু শুনেছি সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করলাম। জানি না আজকের এই ঘটনা আপনাদের কেমন লেগেছে। তো আসলেই সময় যখন চলে যায়, সময় পার হয়ে যায়, আরো মুখরোচক করার জন্য অনেক অতিরঞ্জিত করা হয় বিভিন্ন ঘটনাতে। হতে পারে এটাও এমনই হয়েছে। তো এভাবেই কালীচাঁদ ডাকাতের ঘটনা এখনো টিকে আছে। আরো হয়তোবা বহু প্রজন্ম টিকে থাকবে কালীচাঁদ ডাকাত আর এই ম্যাকলেন সাহেবের ঘটনা। ম্যাকলেন সাহেবকে নিয়ে বিস্তারিত আসলে কিছু বলা মুশকিল। কে ছিলেন এই ম্যাকলেন, তার আসলে ইংল্যান্ডে বাড়ি কোথায়, তার পরিবারের অন্য কেউ জীবিত ছিলেন কিনা, তার অন্য কোনো ভাই বোন বা আদার্স, এগুলো কিছু আসলে জানা যায় না। কোথায় ম্যাকলেন সাহেবের কবর হয়েছে এক্সাক্ট তথ্যটাও জানা যায় না আসলে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শোভন দাসকে এরকম একটি লেজেন্ড আমাদেরকে পাঠানোর জন্য। লেজেন্ড এই কারণে বলছি কারণ এই ঘটনা তো আসলে লোককাহিনীর মতো, যার ফলশ্রুতিতে আমাদের হাতে ঠিক এইভাবে এসে পৌঁছেছে। আশা করছি ঘটনাটি আপনারা উপভোগ করেছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করেছে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে না, তাহলে কোনটাতে? afnandahorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আগে যারা আগের ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠিয়েছেন তাদেরকে নতুন করে আমাদের নতুন ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে হবে না। আমাদেরকে আপনারা ঘটনা নতুন করে যদি পাঠাতে চান সেক্ষেত্রেই আগের ইমেল অ্যাড্রেসের একদম শেষ দিকে বিডি শব্দটা যোগ করতে হবে, afnandahorrorworldbd@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোড কেমন লাগলো তা জানিয়ে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানেও জানাতে পারেন। আমার আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্ক এই ভিডিওর একদম উপরের দিকে দেওয়া রয়েছে, মানে ভিডিওর ডেসক্রিপশনে। সেখানে গিয়ে আপনারা আমার ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল হরর নাইট এপিসোডের আরো দারুণ ঘটনা নিয়ে হাজির হচ্ছি। সেই এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।